কেউ যদি বাংলার জমিনে আর স্বৈর শাসন করতে চায়, কিভাবে তাকে টেনে ইস্ত্রে নামাতে হয় সেই শিক্ষা আমাদেরকে আবু সাঈদ দেখে দিয়ে গিয়েছে। যিনি রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, বুলেটের সামনে নিজের বুক কেচা দিয়ে দিয়েছেন, সেই বীর, সেই আবু সাঈদকে বুকে লালন করে ধারণ করেছে এই বিশ্ববিদ্যালয়। এমন বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে কথা বলা সত্যিকার অর্থে গর্বের, সম্মানের। আমি সত্যিকার অর্থে সম্মানিত বোধ করছি, এবং আপনারা এখানে যারা আছেন আমার থেকে বেশি সম্মানিত বোধ করার কথা। ইতিহাসের নাম অলরেডি চলে গিয়েছে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। আপনারা এই বিশ্ববিদ্যালয়ের একটা পাঠ, এটা সত্যিকার অর্থে আপনাদের একটা গৌরবের বিষয়। কখনো মনে করবেন না যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়ছি, ঢাকা ভার্সিটিতে পড়লাম না। ওটাও ভালো, এটাও ভালো। আপনারা ইতিহাসের সঙ্গী হয়ে গিয়েছেন, সাথী হয়ে গিয়েছেন, সত্যিকার অর্থে ইতিহাসের অংশীদার আপনারা। যাদের চুল পড়ে যাচ্ছে আমি বলি, একটা টোটকা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ, এটা খুবই ইফেক্টিভ, এভিডেন্স বেসড। 7টা উপাদান মনে রাখেন। 1 গ্লাস পানি সবগুলো হাফ চামচ করে মিশাবেন। কালো জিরা দানা, হলুদের গুঁড়ো, মেথি দানা, তিসি দানা, লং, দারচিনি, 6টা হইলো। সকালবেলা আবার ওইখানে মধু মিশাবেন, সবগুলো কি হাফ চামচ করে। আর একটা উপাদান আছে আমলকির রস আর জবা ফুলের রস। ইনশাল্লাহ আপনার চুল পড়া অনেকটা কমে আসবে। আপনার সাপ্লিমেন্ট খাইতে হবে না, বেশি টাকা পয়সা খরচ করার দরকার নাই। গ্যাসের সমস্যা আছে, গ্যাস এই যে অনেক নামান। আপনার সকালবেলা খালি পেটে 1 গ্লাস লেবু পানি খাবেন। লেবু পানি অনেকে বলেন এইটাতে অ্যাসিডিক, সাইট্রিক অ্যাসিড আছে, এইটা আবার কীভাবে আমার অ্যাসিডিটি কমাবে? লেবু পানিটা যখন খাবেন এটা গিয়ে অ্যালকালাইন হয়ে যাবে, সুন্দর হজম হবে, গ্যাসগুলোকে ছোটো ছোটো টুকরা করবে, আপনার গ্যাসের সমস্যা অনেকটা কেটে যাবে। আজকে থেকে প্রায় 100 বছর আগে ইতালির একটা শহরের নাম আছে না, তুরিন, নাম শুনছেন? তুরিন একটা শহর। তো ওই শহরের বড় গাড়ির কোম্পানির ভিতরে এক তরুণ প্রবেশ করছে। তো ওই তরুণকে ওইখানকার যে সিকিউরিটি গার্ড আছে, স্পেশালি রিসিপশনিস্ট, উনি আটকে দিস। এই কোথায় যান? ছেলে বলতেছে যে আমি এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের সাথে দেখা করব। আপনার কী কাজ ওনার সাথে? আমি একটা গাড়ির ডিজাইন তৈরি করছি, গাড়ির মডেল তৈরি করছি, একটু ওনাকে আমি দেখাতে চাই। তো ওই রিসিপশনিস্ট বলতেছে, ওর দিকে একটু তাকাইছে আগে ছেলেটার দিকে, দেখতেছে একটা হ্যাংলা পাতলা ছেলে, মাথায় একটা ক্যাপ, হাতে একটা ছোট্ট ব্যাগ, একদম তুচ্ছ তাচ্ছিল্য করে একটা অট্ট হাসি দিস। বলতেছে তোমার থেকে বড় রথী যারা এই ডিজাইনের মধ্যে বস, তারা এসে এনাকে ডিজাইন দেখাইতে পারে না, দেখাইলেও কাজ হয় না। তুমি আসছো ছোকরা ছেলে, তুমি কি ডিজাইন দেখাবা? ও বলতেছে দেখেন এই ডিজাইনটা সত্যি ইউনিক, এটা আলাদা, এটা যদি আপনারা গ্রহণ করেন, আপনাদের ম্যানেজিং ডিরেক্টরকে যদি দেখাতে পারি, আপনাদের হয়তো বা কোম্পানির চিত্রই চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু ওনার কথা শুনে নাই, ওই তরুণকে এক প্রকার ধাক্কা দিয়ে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিস। হতাশ হয়ে কোম্পানির বাইরে ওই ছেলেটা দাঁড়ায় আছে, কোম্পানির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকিয়ে মনে মনে একটা কথা বলছে যে ইনশাল্লাহ আমার মেধা খাটিয়ে পরিশ্রম করে এমন জায়গায় পৌঁছাবো, এই কোম্পানির যে ওনার সে আমার সাথে দেখা করতে আসবে। তো ওই ছেলে কিন্তু বসে থাকে নাই, একটা চিন্তা করছে, সে অনুযায়ী কাজ করছে। 2-3 বছর পর দেখা যায় ওই সময় যারা মিডিয়ার লোকজন ছিল, ইতালি একটা উত্তরের ছোট্ট শহরে একটা ঘরের মধ্যে চলে গেছে, একজন ইন্টারভিউ নিচ্ছে। কী করছে? নিজের টাকা নাই, কোনো স্পন্সর নাই, কোনো ল্যাব নাই, একক চেষ্টায় নিজের মেধা খাটিয়ে দিন রাত পরিশ্রম করে একটা অত্যাধুনিক গাড়ির ইঞ্জিন সে তৈরি করে ফেলছে। শুধু তাই না, ওই সময়ের সবথেকে অত্যাধুনিক বিলাসবহুল স্মার্ট ইউনিক মডেলের গাড়ি ওই ছেলে উপহার দিয়েছে, এবং এখন পর্যন্ত ওই গাড়ি সুনামের সাথে গোটা বিশ্বে গাড়ির কোম্পানিগুলোর মধ্যে সে রোল করছে। আপনারা ফেরারি গাড়ির নাম শুনছেন না? ফেরারি গাড়ির যে মালিক, ফাউন্ডার, আমি তার কথা বলছি, নাম এনজো ফেরারি। এবং সত্যি উনি যে বলেছিল এই কোম্পানির মালিক হয়তো একদিন আমার সাথে দেখা করতে আসবে, সত্যিকার অর্থেই ওই যে গাড়ির কোম্পানির যে রিসিপশনিস্ট ওনাকে বের করে দিয়েছিল, ওই গাড়ির কোম্পানির মালিক, ওরা এক সময় দেখা যাচ্ছে তাদের গাড়ি ওরকম চলে না, ওনাদের মালিক গভর্নিং বডি পুরো ওনার সাথে দেখা করতে গেছে যে আপনি যদি আমাদেরকে একটু হেল্প করতেন, একটা যদি মডেল দিতেন। ওই দিন উনি বলছে, দ্যাট ডে ইউ পুশড মি আউট, ইউ ডিডন্ট রিজেক্ট মি, ইউ রিলিজড দ্য ফেরারি ইনসাইড মি। অর্থ আপনারা ওই দিন আমাকে বের করে দেন নাই, আপনারা আমাকে মুক্ত করেছেন। দেখেন ওই ছেলে কিন্তু কিছুই ছিল না, কিন্তু নিজের মনোবল চাঙ্গা ছিল, প্রতিভা ছিল, এবং কাজ করে গেছে। দেখেন আজ পর্যন্ত ফেরারি গাড়ির নাম শুনে না এমন কেউ আছে? কিছুই ছিল না, ফেরারি গাড়ির ওনার, ফাউন্ডারের গল্প বলছে। তো আমরা অনেকেই একটুতে হাই হুতাশ করি যে আমার কিছুই নাই, পরিবারের মধ্যে টাকা পয়সার ঘাটতি, আমার এই সমস্যা সেই সমস্যা। আসলে কোনো সমস্যা হইতে পারে না। আপনি যদি সফল হইতে চান, আপনার দৃঢ় প্রত্যয়, একাগ্রচিত্তে পরিশ্রম, আল্লাহর সাথে কানেকশন, নিশ্চিত ইনশাআল্লাহ আপনি যা হইতে যাচ্ছেন তাই হবেন। তো একজন স্টুডেন্ট হোক, সে ব্যবসায়ী হোক, যে কোনো স্টেজের যে কেউ, সে যদি জীবনে সফল হতে চায়, তার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বেশ কিছু উপদেশ দিয়েছিলেন। বেশ কিছু উপদেশ, সবগুলো বলবো না, গুটি কয়েক উপদেশের কথা বলবো। এইগুলো যদি কেউ মেনে চলে, ইনশাআল্লাহ এই উপদেশগুলো কেউ মেনে চললে
প্রত্যেকটা স্টেপে স্টেপে ইনশাল্লাহ আপনি সফল হবেন। এর মধ্যে একটা উপদেশ এরকম ছিল যে যে নিজের মূল্য বুঝে না সে অপমানিত হবে। হয়তো আমরা এই কথাটার অর্থ বুঝতে পারছি না। চায়নাতে এক তরুণ, ওর চাকরি করার খুব ইচ্ছা, চাকরি করবে, তো চাকরির ইন্টারভিউ দিতে যায়, সব জায়গায় শুধু রিজেক্টেড, কোথাও টিকে না। কেএফসির নাম শুনছেন? কেএফসিতে পরীক্ষা দিতে গেছে, ওইবার 24 জন পরীক্ষা দিয়েছে, 24 জন, 23 জনকে টিকাইছে, একজনকে বাদ দিয়েছে, ওই ছেলেটাকে বাদ দিয়েছে। পরে বলে যে একটু পুলিশে দাঁড়াই, পুলিশেও টিকে না। শিক্ষকতা করি, সেখানেও হয় না। কত জায়গায় যে পরীক্ষা দিচ্ছে, কোনো জায়গায় হচ্ছে না। পরে সে মন খারাপ করে একটু চিন্তা করলো যে আসলে কোন জায়গায় সমস্যা, কেন হচ্ছে না। সে পরে অনেকক্ষণ চিন্তাধারা করে দেখলো যে আসলে চাকরি আমার জন্য না, চাকরি আমার জন্য না, আমি উদ্ভাবন করতে পারি, নতুন কিছু দুনিয়াকে দিতে পারি। এবং সত্যিকার অর্থেই গোটা দুনিয়াকে সে এমন কিছু দিয়েছে যেটা এখন পর্যন্ত মানুষ স্মরণ করে। আপনার আলিবাবার নাম শুনছেন? আলিবাবা প্রতিষ্ঠাতাকে জ্যাকমার গল্প বলতেছে। দেখেন, এই জন্য জীবনে আপনারা বিভিন্ন জায়গায় হতাশ হবেন, হয়তো পরীক্ষায় ফেল করবেন। আপনাদের স্ট্রং জোন কোনটা, এটা আপনাকে বের করতে হবে। সবার জন্য কিন্তু চাকরি না। আমরা তো সবাই মনে করি শুধু বিসিএস ক্যাডার হবো, বিসিএস ক্যাডার হবো, এই চাকরি করবো, সেই চাকরি করবো। আপনার যদি স্ট্রং জোন চাকরি না হয়, চাকরি পরীক্ষা না হয়, আপনি কেন এটাতে যাবেন? আপনি আগে খুঁজে বের করেন আপনার উইকনেস কোনটা, আপনার স্ট্রং জোন কোনটা। আপনার যেটা স্ট্রং জোন, আপনি সেখানে যান, ওইখানে আপনি অনেক কিছু করতে পারবেন। আপনার হয়তো উইকনেস, আপনি চাকরি পরীক্ষাতে ভালো করতে পারবেন না, এরকম অনেকেই আছে ট্যালেন্টেড, বাট পরীক্ষায় ভালো করে না, বা ভাইভাতে গিয়ে ঘাবড়ে যায়, ভালো করতে পারে না। আপনি হয়তো অন্য কোনো একটা স্ট্রং জোন আপনার আছে, আপনি ওইটাতে আগান। এই ভুলটা করবেন না। আপনার একজন বন্ধু বা কাছের মানুষ হয়তো বা বিসিএস কাটার হয়েছে, আপনাকে হয়তো এটা এরকম না। দুনিয়াতে অনেক কিছু করার আছে। আর সফলতা মানে শুধু চাকরি না রে ভাই, চাকরি মানে পরাধীনতা। এই কথাটা আজীবন মনে রাখবেন। চাকরি শব্দটা এসে চাকর থেকে। আমরা তো বিসিএস কাটার অফিসার, আমরা জানি চাকরি যদি করেন আপনি একটা বার্নিংসের মধ্যে থাকবেন। আর যদি নিজে উদ্ভাবক হইতে পারেন, যদি এটা চান্সেস খুব কম থাকে, ব্যবসায়ী হওয়ার তার সুযোগ অনেক আছে। দেখেন যে ব্যবসায়ী হওয়া যায় কিনা, এখানে আল্লাহ তাআলার বরকতও আছে, আপনার স্বাধীনতাও আছে। আপনি নিজেই বস, ওই জিহুজু করতে হবে না আপনাকে। চাকরি করবেন মানে আপনি জিহুজুর। বাড়ি থেকে বের হইলে কোথাও যাবেন ফ্যামিলি নিয়ে, আপনার ছুটি লাগবে, দরখাস্ত দাও, এই করো সেই করো, দুনিয়ার প্রোটোকল দরকার আছে। দুনিয়ার মধ্যে কি আপনি এই যে বন্দি জেলখানে থাকবেন? আমি বলতেছি না চাকরি খারাপ, কোনো কিছু না করার থেকে চাকরি করা ভালো, তবে চাকরি করার থেকেও ভালো কিছু করার আছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আরেকটা উপদেশ দিয়েছেন এরকম, যে কঠোর পরিশ্রম করে আল্লাহ তাআলা তার জন্য পথ খুলে দেয়। আপনারা তো অনেকে খেলা দেখেন, লিওনেল মেসির নাম তো শুনছেন। মেসি কি সেই খেলে না, মানে 1 নাম্বার প্লেয়ার দুনিয়ার বলা চলে। তো ছোটোবেলায় কিন্তু ওর একটা রোগ ধরা পড়ে, আপনারা জানেন হয়তো, গ্রোথ হরমোন নাই, মানে সে বড় হবে না। ওরকম ওই হরমোন যদি তাকে দেওয়া না হয়তো বাইরে থেকে, তার কিন্তু খেলার কোনো সুযোগই ছিল না। তো যাই হোক, ভাগ্যক্রমে বার্সেলোনার চোখ তার উপর পড়ছে, ওইখান থেকে তুলে নিয়ে যেয়ে চিকিৎসা করছে। কিন্তু তারপরও বিশ্বের মধ্যে 1 নাম্বার প্লেয়ার হবে এটা কিন্তু হওয়া সম্ভব হয়েছিল না। কিন্তু পরিশ্রম, এমন পরিশ্রম করছে, দেখেন কোন জায়গায় গেছে। আর একটা বিশ্বকাপ মনে হয় খেলবে, মনে হয় বিশ্বকাপটা নিবেও, আই ডোন্ট নো যে নিবে কিনা, তবে যেভাবে খেলতেছে মনে হয় নিয়ে নিবে। আরেকজন কথা বলি, ক্রিস্টিয়ানো রোনালদো, ওরও অনেক ভক্তকুল আছে। তো 14 বছর বয়সে তাকে স্কুল থেকে বের করে দিয়েছে, তো তোমার স্কুলে পড়ার কোনো যোগ্যতা নাই। 15 বছর বয়সে হার্টের একটা মেজর সমস্যা, হার্টের অপারেশন করলো, ডাক্তার বলতেছে তুমি কখনোই খেলাধুলা করবা না, মানে কম্পিটিটিভ খেলা তো দূরের কথা, সাধারণ খেলাধুলা তুমি করবা না। ও বলতেছে আমি খেলবো। যেই সেই খেলা, ওর পরিশ্রমের লেভেল আপনি জানেন কোন পরিশ্রম করতো? ভোরবেলা উঠে পরিশ্রম করে। এমনি দুনিয়ার 1 নাম্বার প্লেয়ার, 1-2 নাম্বারের মধ্যে সেও তো আছে, 40 বছর বয়স ছুঁই এখনো খেলতেছে। কবে যে থামবে আল্লাহ ভালো জানে। তো যে পরিশ্রম করবে তাকে কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই পথ দেখাবে। উসাইন বোল্ট দুনিয়ার 1 নাম্বার, কি সবথেকে দ্রুততম মানব না? তার মেরুদণ্ডের হাড় কিন্তু বাঁকা, এটা হয়তো অনেকে জানেন কি জানি না, আমি জানি না। সে যখন স্টার্টিং ব্লকে দাঁড়ায় দৌড় দেওয়ার জন্য, তার কোমরে ব্যথা শুরু হয়, দৌড়াবে কি? ডাক্তার বলতেছে তোমার জন্য দৌড় প্রতিযোগিতা নয়, তুমি অন্য কিছু করো। ওর এতই মনোবল চাঙ্গা, সে বলতেছে আমি দৌড়াবো। শুধু দৌড়াবো তাই না, দুনিয়ার মধ্যে 1 নাম্বার দ্রুততম মানব আমি হবো, এতটাই কনফিডেন্স লেভেল এবং এত পরিশ্রমী। দেখেন দৌড় আমি তার কয়েকটা দেখছি, দৌড়ার আগেই উদযাপন শুরু। দৌড় মানে প্রতিযোগিতা শুরু হয়েছে তার আগেই উদযাপন। অন্যরা তো এমনি ভয় পেয়ে যাবে, কী রে ভাই, প্রতিযোগিতা শুরুর আগে উদযাপন। এবং আসলে সে প্রতিটা প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে যায়। তো এই জন্যই পরিশ্রম করলে আপনি যে ধর্মেরই হন, যে লেভেলেরই হন, পরিশ্রম করলে অবশ্যই সফল হবেন আপনি। এখন বিষয় হচ্ছে এখানে বেশিরভাগ ক্যান্ডিডেটের মনের আশা হচ্ছে বিসিএস কাটার হওয়া, আমি যতদূর বুঝি। তো বিসিএসে কিন্তু পরীক্ষা দেয় 4-5 লাখ, এর মধ্যে হবে 2-2.5 হাজার 3 হাজার। এখানে শুধু পরিশ্রম করলে কিন্তু হবে না, একটু বুদ্ধি খাটাতে হবে, একটু বুদ্ধি খাটিয়ে চলতে হবে। পরিশ্রম করে 5 লাখ কিন্তু আর পরিশ্রমী স্টুডেন্ট না, অনেকে আছে এমনি পরীক্ষা দেয়, কিন্তু 50,000 40-50,000 স্টুডেন্ট আছে খুব ভালো পরিশ্রমী। এদের মধ্যে থেকে টপ 2000-এর মধ্যে আপনি যদি যেতে চান, আপনাকে একটু সাইন্টিফিক ওয়েতে আগাইতে হবে। যেমন আমি একটা কথা বলি, এই কথাগুলো অনেকবার বলেছি, আপনি যদি ভোরবেলা 4 ঘন্টা পড়েন, আরেকজন স্টুডেন্ট আপনার রাতের বেলা 4 ঘন্টা পড়তেছে, আপনি তার থেকে 20-30 গুণ আগে গেলেন, 20-30 গুণ, অথচ
কোয়ান্টিটিটা কিন্তু সেম। ও 4 ঘন্টা পড়ছে, আপনিও 4 ঘন্টা পড়ছেন। সে রাতে পড়ছে, আপনি ভোরবেলা পড়ছেন। পার্থক্য দেখেন তৈরি হয়ে গেল। একজন কোনো রিভিশন দেওয়া দেই নাই, আর আপনি প্রতিদিন আগের পড়াগুলো রিভিশন দিয়ে এরপর নতুন পড়া পড়তেছেন। আপনি তার থেকে বহুগুণ আগে গেলেন। একজন প্রতি ঘন্টার মধ্যে অন্তত 20 মিনিট পরে 10 মিনিট রেস্ট দিচ্ছে, আর একজন টানা পড়তেছে, আপনি তার থেকে আগে গেলেন। আমার বড় ভাই ডক্টর নাবিল বলছেন না, নীল কলমে লিখতে, নীল কলমে যেটা লিখবেন ওইটা দীর্ঘমেয়াদী স্মৃতি সেন্টারে গিয়ে রিজার্ভ হবে। আর একজন কালো কলমে লিখতেছে বা লিখতেছেই না। তো যে লিখতেছে না আর আপনি লিখতেছেন, আবার নীল কলমে লিখতেছেন, আপনি সায়েন্টিফিক হয়তো আগাচ্ছেন, তা আপনার সাথে তো ওর একটা পার্থক্য, ভিজিবল পার্থক্য হয়ে গেল। বেশিরভাগ স্টুডেন্ট দেখবেন রাত জাগে, এই ভুলটা করবেন না। রাত জাগলে আপনার দেখবেন যে আপনি যে রাত জাগলো না ভোরে উঠলো, তার থেকে আপনি বহুগুণ পিছিয়ে গেলেন। আর রাত যে জাগে কি করে ভাই? পড়ালেখা করে, গবেষণা করে নাকি? বেশিরভাগ এই যে স্ক্রল, টিকটক, ইনস্টাগ্রাম, রিলস, এগুলো বানানো হয়েছে আপনার মস্তিষ্ক যেন 5 সেকেন্ডের মধ্যে সীমাবদ্ধ থাকে। আপনার যে মানে চিন্তা চেতনা, ফোকাসিং পাওয়ার 5 সেকেন্ডের বেশি আপনি যেন ফোকাস কোথাও দিতে না পারেন, এই জন্য এটা তৈরি করছে। দেখেন না এখন সবাই অধৈর্য, একটা কিছু আসছে দেখছে, ঠাস করে পরেরটাতে গেল, কোথায় যাচ্ছে সে নিজেও জানে না। ব্রেন এভাবে হাইপার অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এই ব্রেন নিয়ে যখন আপনি বিসিএস এর মতো পড়ায় যাবেন বা কোনো গবেষণা ধরনের পড়ায় যাবেন, ওইখানে হিউজ পড়া থেকে আপনার তো মাথা খারাপ। আপনার ব্রেন তো হয়ে গেছে শর্ট টার্ম, 5 সেকেন্ডের মধ্যে আপনি শেষ, আপনার ফোকাস আর থাকে না, কনসেন্ট্রেশন থাকে না। তো সেই জায়গা থেকে এত হিউজ পড়া আপনি কীভাবে পড়বেন? দয়া করে এই জিনিসগুলো করবেন না, আনইউজুয়াল স্ক্রল করবেন না। এরপরে যে উপদেশটা উনি দিয়েছেন আলী রাদিয়াল্লাহু আনহু, যে কোনো পরিস্থিতিতে কাজ চালিয়ে যেতে হবে। এক্ষেত্রে একটা চমৎকার গল্প বলি আপনাদেরকে। আজকে থেকে প্রায় 1000 বছর আগে মিশরের এক দুর্ধর্ষ কঠোর শাসক ও ইচ্ছা প্রকাশ করছে যে নীল নদে নাকি বাদ দিবে। আরে নীল নদ, এটা কি সেই নীল নদ? এটা কি যেই সে নদী নাকি? পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী, আফ্রিকা মহাদেশের দীর্ঘতম নদী, যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে জান্নাতি নদী। এইটা মিশরীয় সভ্যতা যেটার উপর গড়ে উঠছে, এর গভীরতা অন্যরকম। এখনও অনেকে মারতে পারে না এটা কোন জায়গায়, এটার উৎস কোথায়, এখনও বিজ্ঞানীরা দ্বিধাদ্বন্দ্বে থাকে। তো সত্যিকার উৎস কোথায়? অনেকে বলে ইথিওপিয়ার কোনো একটা পাহাড় থেকে, অনেকে বলে উগান্ডা থেকে, একজন এক কথা বলে। সত্যিকার যে উৎস কথাটা কেউ জানে না। ওই শাসক নাকি নীল নদের মধ্যে একটা বাদ দিবে, দিয়ে নাকি সেচ করবে, কৃষিকাজ করবে 1000 বছর আগে। তো ইচ্ছা পোষণ করছে, এখন ইচ্ছা প্রকাশ করছে, তার যে উপদেষ্টা মণ্ডলী আছে এটাকে বাস্তবায়ন করতে হবে। যে খুঁজো কোথায় আছে, দুনিয়া খুঁজো। খুঁজতে খুঁজতে ওই সময়ে সব থেকে যে জ্ঞানী ব্যক্তি, ইরাকের বাসরা শহরের নাম শুনছে, বাসরা শহর ইরাকের, ওই শহরের একজন জ্ঞানী ব্যক্তি সন্ধান পাইছে। ওনাকে বলছে যে এরকম একটা প্রকল্প নিচ্ছে আমাদের শাসক, আপনি করতে পারবেন? বলতেছে হ্যাঁ, আমি মনে হচ্ছে আমি পারবো। ওনাকে নিয়ে আসছে রাজদরবারে। মহারাজা তো মহা খুশি যে সে যে স্বপ্ন দেখছে সেটা বাস্তবায়ন হবে। ওনাকে আপ্যায়ন করে বলতেছে ঠিক আছে, আপনি এখন নীল নদে চলে যান, যা যা লোকজন দরকার আপনারা সব নিয়ে যান। উনি লোকজন নিয়ে নীল নদে গিয়ে গবেষণা করে দেখতেছে আসলে এই কাজ হবার নয়। ওই সময় যে প্রযুক্তি, যে এক্সিস্টিং প্রযুক্তি ছিল, এটা দিয়ে নীল নদে বাদ দেওয়া সম্ভব না। এখন ইনি চিন্তা করতেছে আমি যদি এই কথা যে রাজাকে বলি যে এই কাজ হবে না, যে রাজা এ কিছু হইলে শুধু কতল, খালি মাথা কাটে, এই কাজ করা যাবে না। কী করতে হবে? উনি পাগলের অভিনয় করলো, নিজেকে মানসিকভাবে ভারসাম্যহীন এইটা প্রমাণ করার জন্য পাগলের অভিনয় করলো। ওনাকে এরপরে রাজদরবারে নিয়ে যাওয়া হলো। রাজা বললো কী ব্যাপার, এনার তো একটা প্রকল্প দিয়েছিলাম, কাজ হয়েছে? বলতেছে বেচারা বেশ পরিশ্রম করছে, দিন রাত খাটছে আপনার জন্য, আলটিমেটলি পাগল হয়ে গেছে। তো শাসক এমন শাসক, ও বলতেছে না এগুলো কথা বুঝি না, ওকে ফাঁসিতে ঝুলাও। সবাই তো হতবা, কী ব্যাপার, এটা কেমন রাজা? বলতেছে না ওকে ফাঁসি দিতে হবে। তো উপদেষ্টা মণ্ডলী যারা আছে ওরা বলতেছে দেখেন মহারাজা, এনাকে যদি ফাঁসি দেন, ইনি কিন্তু জ্ঞানী ব্যক্তি, দুনিয়ার অনেকে এনাকে চিনেন, এটা কিন্তু আমাদের রেপুটেশনের উপর একটা আঘাত আনতে পারে। তাহলে কী করতে হবে? যে এনাকে ছেড়ে দেন। না, ছাড়াছাড়ি নাই, ওকে যাবজ্জীবন কারাদণ্ড দাও। ওই বেচারাকে যাবজ্জীবন কারাদণ্ড দিস। তো এরকম শাসক কি আপনারা দেখছিলেন? ছিল না? কিছু হইলে, মতের অমিল হইলেই জেলে ঢুকাও, আয়না ঘরে ঢুকাও, শাস্তি দাও, গুম করো। বাংলাদেশের জন্য এরকম শাসক আর না আসে, সবাই একতাবদ্ধ থাকবেন। কোনো স্বৈরা শাসককে বাংলাদেশে আর জায়গা দিবেন না। কেউ যদি বাংলার জমিনে আর স্বৈরা শাসন করতে চায়, কিভাবে তাকে টেনে ইচ্ছে নামাতে হয় সেই শিক্ষা আমাদেরকে আবু সাঈদ দেখে দিয়ে গিয়েছে। তো যাই হোক, ওই বেচা জেলখানায় গিয়েছে। জেলখানায় কি বসে থাকে পাবলিক? জ্ঞানী ব্যক্তি সবসময় লেখাপড়া করে। বলতেছে ভাই আমাকে একটা কাগজ, পাগল তো পাগলের মতো বলছে কাগজ কলম দাও, লিখবে, খালি লিখবে। পাগল ছাগল কী করে, দাও কাগজ কলম দাও। একটা ছোট্ট ছিদ্র আছে তার, ওই যে জেলখানার মধ্যে রাখছে, ছোট্ট ছিদ্র দিয়ে শুধু আলো পাস হয়, আলো আস। ওই আলো নিয়ে গবেষণা শুরু করেছে। আলোটা কিভাবে ওয়ালের মধ্যে প্রতিফলিত হচ্ছে, ওখান থেকে কী হচ্ছে, এইটা থেকে আলোর যত সূত্র আপনার পড়েন, যারা ফিজিক্সের ছাত্রছাত্রী আছেন, আলোর যে
লেন্সের সূত্র, আমাদের চোখের যে লেয়ারগুলো আছে, এখানে লেন্স আছে, কর্নিয়া, রেটিনা, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, অপটিক নার্ভ, সবগুলো উনি আবিষ্কার করছে। ওই সময় পর্যন্ত মানুষ জানতো যে আলো, আমাদের চোখ থেকে কোনো বস্তুতে যখন আলো যায় আমরা সেই জিনিসটা দেখি, ওই সময় পর্যন্ত মানুষ এইটা জানতো। কিন্তু উনি এটা ভুল প্রমাণিত করে বললেন যে না, কোনো বস্তুতে যখন আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে ধরা দেয় তখনই আমরা কোনো বস্তু দেখি, এটা উনি আবিষ্কার করছে। শুধু তাই না, আলোর উপর সব থেকে কয়েক খণ্ডের একটা বিখ্যাত বই, আপনার হয়তো নাম শুনছেন, কিতাব আল মানাজির, বুক অফ অপটিক্স, নাম শুনছেন? এই বুক অফ অপটিক্স উনি লিখেছেন। শুধু তাই না, কয়েকশো বই উনি জেলখানায় বসে লিখছে। আপনারা তো এখন আইনস্টাইন, নিউটন এনাদের কথা শুনছেন, বা এনারাই মনে করেন যে বিজ্ঞানী। আইনস্টাইন নিজের প্রতিকৃতির সাথে এই বিজ্ঞানীর নাম রাখতো, নিজের প্রতিকৃতির সাথে ওই বিজ্ঞানীর প্রতিকৃতি রাখতো। ওই বিজ্ঞানী আর কেউ না, ইবনে আল হাইতাম, নাম শুনছেন? ইবনে আল হাইতাম। দেখেন, যে কোনো পরিস্থিতিতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে যে তোমরা কাজ চালিয়ে যাও, এই বেচারা কাজ চালিয়ে গেছে। দেখেন আজকে দুনিয়া ওনাকে স্মরণ করতেছে। তো আপনারা কাজ বন্ধ করবেন না, যে যে স্টেজে আছেন, যে পরিস্থিতিতে আছেন, যে হালতে আছেন, আপনারা পরিশ্রম করেন, নিশ্চিত ইনশাআল্লাহ সফলতার মুখ দেখবেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আরেকটা কথা বলেছেন যে অস্বাস্থ্যকর জীবনযাপন করো না। এটাকে আমি যদি একটু ঘুরাই বলি, তার মানে স্বাস্থ্যকর জীবনযাপন করতে বলছে। এটা আমার জোন, এটা আমার সাথে যায়। এখানে কিছু ডাক্তারি আপনাদের শেখাবো ইনশাআল্লাহ। ডাক্তারি তো শেখানো যায় না, কিন্তু কিছু আমি আপনাদেরকে বলবো, খুবই ইফেক্টিভ হবে ইনশাআল্লাহ। বাসায় অনেকের আছে না হার্টের রোগী আছে, বা মুরব্বীরা কেউ আছে যে হার্টের রোগী? একটু হাত তুলেন প্লিজ। অনেক, সংখ্যাটা অনেক। পৃথিবীতে হাত নামান। পৃথিবীতে সব থেকে যে রোগটাতে মানুষের মৃত্যুটা বেশি হয় সেটা হচ্ছে হার্ট অ্যাটাক বা হার্টের রোগী, হার্টের রোগ। তো হার্ট অ্যাটাক কিন্তু যে কারো যে কোনো সময় হইতে পারে। তো WHO এবং আমেরিকান হার্ট ফাউন্ডেশন তারা বলতেছে প্রি হসপিটাল ম্যানেজমেন্ট যদি কেউ করতে পারে হার্ট অ্যাটাকের রোগীকে, তার মানে মৃত্যুর ঝুঁকি 70% কমে আসে, আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ। তো তার আগে তো বুঝতে হবে যে আপনার হার্ট অ্যাটাক হয়েছে কিনা। হার্ট অ্যাটাক যদি কারো হয় কীভাবে বুঝবেন? দেখেন, বুকের মাঝখানে চাপ আসবে, মাঝখানটাতে। অনেকে মনে করবেন বুকের বাম পাশে মনে হয় চাপ, না, বুকের মাঝখানে ব্যথা বা চাপ, এমন চাপ যদি 20 কেজি ওজনের একটা পাথর আপনার বুকে চাপা দেয় তাহলে কেমন ওজন লাগবে? ভারী লাগবে না? মনে হয় একটা ভারী কিছু চাপ দিচ্ছে, এরকম চাপ অনুভব হবে। সাথে এই চাপটা আপনার এই শোল্ডারে বাম হাতের দিকে ছড়িয়ে পড়বে, হাতটা মানে কপ 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 করতেছে। আপনার ওই সময় ঘাম ছুটবে, সাথে শ্বাসকষ্ট হবে এবং আপনার বমি ভাব আসতে পারে এবং মৃত্যুর ভয়। এই কয়েকটা ফিচার যদি আপনার থাকে, আপনি কাল বিলম্ব করবেন না। যদি হাসপাতাল পাশে থাকে অবশ্যই হাসপাতাল নেবেন, কিন্তু অনেকের এরকম হয় যে হাসপাতাল একটু দূরে আছে। এই জন্য ওই WHO এবং আমেরিকান হার্ট ফাউন্ডেশন তারা বলছে প্রি হসপিটাল ম্যানেজমেন্ট বাসায় করতে পারবেন, খুব ইম্পর্টেন্ট। অ্যাসপিরিন, একটা ট্যাবলেট অ্যাসপিরিন 300 mg চিবিয়ে খেতে হবে। অ্যাসপিরিন চিবিয়ে খেতে হবে, ইনশাআল্লাহ তার 50% মৃত্যুর ঝুঁকি কমে আসলো। নাইট্রোগ্লিসারিন, একটা হচ্ছে স্প্রে পাওয়া যায় নাইট্রোগ্লিসারিন, মার্কেটে বিভিন্ন নামে আছে, ওইটা জিহ্বার নিচে 2 চাপ দিতে হবে। আর একটা হচ্ছে অ্যাটোরভাস্টাটিন গ্রুপের যে কোনো একটা ওষুধ 40 mg খাইতে হবে। আল্লাহ চাহে তো তার মৃত্যুর ঝুঁকি ইনশাআল্লাহ আপনি 70-80% বাসার মধ্যে কমাই দিলেন, এরপরে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। এটা প্রচার হবে সামনে, অবশ্যই আপনার বারবার দেখে নেবেন। আচ্ছা, এরকম অনেক আছে যে ফ্যামিলিতে হার্টের রোগী আছে, মানে আপনি হার্ট অ্যাটাকের ঝুঁকির মধ্যে আছেন, মানে আপনার পারিবারিক হিস্ট্রি আছে যে হার্টের রোগী। সেক্ষেত্রে আপনার কখনোই ইটোরিকক্সিব যদিও ব্যথার ওষুধ খাবেন না। ইটোরিকক্সিব, আপনার এই ওষুধটাকে টরি নামে জানেন অনেকে, টরি, অনেকে কেন দাঁত ব্যথা হচ্ছে টরি খাও বা ইটোরিক্স খাও। কখনো হার্টের রোগী বা হার্টের পরিবারে কারো হার্টের সমস্যা আছে, আপনারা এই টরি বা ইটোরিক্স মানে ইটোরিকক্সিব গ্রুপের ওষুধ কখনোই খাবেন না। এটা কিন্তু হার্টের অ্যাটাক হয়ে যেতে পারে, আল্লাহ মাফ করুন। কখনোই ব্যথার ওষুধ এইভাবে খাওয়া উচিত না। আর কিডনির রোগীরা বা কিডনির ফ্যামিলি হিস্ট্রি আছে কিডনি, কখনোই ডাইক্লোফেনাক বা কিটোরোলাক জাতীয় ওষুধ কখনো নিজে আপনারা এই ওষুধটা খেতে যাবেন না। এটা কিন্তু কিডনির যে ফিল্টারিং পাওয়ার এটা কমে যেতে পারে, দেখবেন যে কিডনি ফেল করতে পারে। আমাদের বাড়ির পাশে এক মেয়ের বিয়ে হয়েছে, পেট ব্যথা হয়েছে, ওইখানে একদম মানে গ্রামের দিকে তো ডাক্তার ছিল না, ওই লোকাল যে হচ্ছে হাতুড়ি ডাক্তার, ওদের মাধ্যমে সে যে কিটোরোলাক ডাইক্লোফেনাক এগুলো ইঞ্জেকশন দিয়ে 2-3 দিনের মধ্যে তার কিডনি ফেল করে, রংপুর মেডিকেলে ডায়ালাইসিস করে, আলটিমেটলি সে মৃত্যুবরণ করে, মাত্র 18-19 বছর বয়স। এই জন্য এই রিস্কটা কখনোই নেবেন না। যে কোনো ব্যথার ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তার দেখাবেন। এখানে এমন কেউ আছে যে চুল পড়ে যাচ্ছে, চুল, ওরে আল্লাহ, একটু ক্যামেরা প্লিজ, ক্যামেরা। আচ্ছা না, থামান, হাতগুলো নামান। যাদের চুল পড়ে যাচ্ছে আমি বলি একটা টোটকা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ, এটা খুবই ইফেক্টিভ, এভিডেন্স বেসড। 7টা উপাদান। মহাদেশ কয়টা? 7টা উপাদান মনে রাখেন। কালো জিরা দানা রাতের বেলা 1 গ্লাস পানিতে সবগুলো হাফ চামচ করে মিশাবেন, 1 গ্লাস পানি সবগুলো হাফ চামচ করে মিশাবেন। কালো জিরা দানা, হলুদের গুঁড়ো, মেথি দানা, তিসি দানা, লং, দারচিনি, 6টা হইলো। সকালবেলা আবার ওইখানে মধু মিশাবেন, সবগুলো কি হাফ চামচ করে। এইটা যদি কেউ খেতে পারে ইনশাল্লাহ তার চুল পড়া অনেকটাই কমবে, তার ত্বক উজ্জ্বল হবে, তার নখের ভঙ্গুরতা কমে আসবে।
আরেকটা অ্যাপ্লাই করতে পারেন, যাদের চুল খুবই পড়ে যাচ্ছে, মানে আটকে দিয়ে পারতেছেন না, তারা কি করবেন, খাঁটি নারকেল তেলে এই তিসি দানা, মেথি দানা আর কালো জিরা এটা একটু 5 মিনিট ভেজে নিয়ে ওইটা একটু ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে যে নির্যাসটা থাকে অর্থাৎ তেলটা থাকে, ওইটা চুলের করে সপ্তাহে 2-3 দিন ম্যাসাজ করবেন। ম্যাসাজ করে 10 মিনিটের মধ্যে ম্যাসাজ করে 1 ঘন্টা রেখে দিয়ে শ্যাম্পু করে ফেলবেন। ইনশাআল্লাহ আপনার চুল পড়া অনেকটা কমে আসবে। আপনার সাপ্লিমেন্ট খাইতে হবে না, বেশি টাকা পয়সা খরচ করার দরকার নাই। আর একটা উপাদান আছে আমলকির রস আর জবা ফুলের রস। এই রসটা মিশ্রণ করে যদি চুলের গোড়া কেউ ম্যাসাজ করে সপ্তাহে 2 দিন, তারও চুল পড়া কমে আসবে। গ্যাসের সমস্যা আছে, গ্যাস এই যে অনেক নামান, আপনার সকালবেলা খালি পেটে 1 গ্লাস লেবু পানি খাবেন। লেবু পানি অনেকে বলেন এইটাতে অ্যাসিডিক, সাইট্রিক অ্যাসিড আছে, এইটা আবার কীভাবে আমার অ্যাসিডিটি কমাবে? লেবু পানিটা যখন খাবেন এটা গিয়ে অ্যালকালাইন হয়ে যাবে, পেটের ভিতরে গিয়ে অ্যালকালাইন হবে এবং এটা আমাদের লিভার থেকে আমাদের যেটা হজমে যেটা সহায়ক ভূমিকা পালন করে সেটা হচ্ছে পিত্তরস, ওইটা ক্ষরণ বাড়ায় দেয়। আলটিমেটলি আপনার সুন্দর হজম হবে, গ্যাসগুলোকে ছোটো ছোটো টুকরা করবে, আপনার গ্যাসের সমস্যা অনেকটা কেটে যাবে। আর যাদের আইবিএসের সমস্যার সাথে গ্যাসের সমস্যা, আইবিএসের সমস্যা অনেকে ভুগতেছে। আইবিএসটা হচ্ছে অনেকের দেখবেন কনস্টিপেশন হয়, অনেকের ডায়রিয়া হয়। তো যাদের এরকম আইবিএসের সমস্যা তারা অবশ্যই জিরা পানি খাবেন। রাতে 1 গ্লাস পানিতে 1 চামচ জিরা ভিজিয়ে রেখে ওইটা ছেঁকে নিয়ে শুধু পানিটা পান করবেন, কারণ এই জিরার মধ্যে রয়েছে থাইমোনল এবং এইটা কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট রয়েছে। যাদের আইবিএস হয় তাদের কিন্তু পেট ব্যথা থাকে, একটু দেখা যায় পেটটা চিনচিন করে, একটা গ্যাসের সমস্যা হয়। যেহেতু এটা অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট রয়েছে, এটা আপনার দেখা যায় ইনফ্লামেশনটা কমাবে। এবং যেহেতু আইবিএসে আপনার কখনো দেখা যায় ডায়রিয়া, কখনো কনস্টিপেশন, অর্থাৎ আপনার মোটিলিটি ঠিকঠাক থাকে না, মোটিলিটি কখনো বেশি হয়ে যায়, কখনো ধীরগতি হয়ে যায়। তো এই জিরা পানিটা আপনার মোটিলিটিটা স্বাভাবিক রাখবে এবং বড় বড় যে গ্যাসগুলো আছে এই গ্যাসের কণাগুলোকে ছোটো ছোটো কণায় ভেঙে ওটাকে বের করে দিবে। এবং আমাদের স্টোমাক থেকে লাইপেস, অ্যামাইলেস, বিভিন্ন যে হজমের যে এনজাইমগুলো এগুলো রিলিজিং মানে সিক্রেশনটা বাড়ায় দেয়। তার মানে জিরা পানিটা আপনারা খাবেন। অনেকগুলো উপদেশ বলেছি, এটা একটু মেনে চলার চেষ্টা করবেন। আর সর্বোপরি যেটা বলি, কখনোই রাত জাগবেন না। রাত জাগলে মেয়েদের হরমোনাল ইমব্যালেন্স হয়। বারবার বলতেছি, ছেলেদেরও হরমোনাল ইমব্যালেন্স, মেয়েদেরও হরমোনাল ইমব্যালেন্স। এই যে এখন এত বেশি ইনফার্টিলিটি রোগী পাচ্ছি, মেয়েরা বিয়ের পর বাচ্চা ধারণ করতে পারতেছে না, বন্ধা হয়ে যাচ্ছে, এর অন্যতম একটি মূল কারণ হচ্ছে রাত জাগা। সাথে ফাস্ট ফুড, ফ্যাটি ফুড, সুগার জাতীয় খাবার খাওয়া। অনেকে একটু অলস জীবনযাপন করে, এটা করবেন না। এটা করলে দেখা যায় নিজেরই ক্ষতি হবে, আলটিমেটলি বিয়ের পরে অনেকের ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে। এই জন্য রাত জাগাটা ছেলে মেয়ে সবার জন্যই খারাপ। আচ্ছা, যে কথায় এসেছি, উনি বলেছে অস্বাস্থ্যকর জীবনযাপন করা যাবে না, আলী রাদিয়াল্লাহু কথায় আছে। তার মানে আমাদেরকে স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে হবে। এরপরে উনি যে কথাটা বলেছেন যে অলসতা হচ্ছে মানুষের জীবনের জন্য সব থেকে শত্রু, মানে বড় শত্রু হচ্ছে অলসতা। তো এটা আমরা সবাই জানি যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। ইউরোপের একজন সব থেকে ট্যালেন্টেড, ওই সময়ের বিস্ময় বলদ ছিল, মানে এতই ট্যালেন্টেড, তাকে তুলনা করা হচ্ছে এই ছেলেটা ভবিষ্যতে আইনস্টাইন হবে। কিন্তু তার মধ্যে একটা সমস্যা ছিল, সে প্রোক্রাস্টিনেশনে ভুগত। অর্থাৎ আজকের কাজ, দিনের কাজ দিনে করতো না। সে বলতো আজকের কাজটা আমি কালকে করবো, পরশু দিন করবো, ফেলায় রাখতো, অলস জীবনযাপন করতো। রাতে দেখা যাচ্ছে ঘুমটা আগে ঘুমাচ্ছে না, ভোরবেলা পর্যন্ত সে জেগে আছে, দিনের রুটিনটা ফলো করতেছে না, সে এক কথায় অলস জীবনযাপন করতো। আলটিমেটলি এই ছেলে আইনস্টাইনের দূরের কথা একটা ছোটো চাকরিও জোগাড় করতে পারেনি। ওই ছেলের নাম হচ্ছে ওয়াল্টার ওয়ার্নার। ইউরোপে এখনও ওই ছেলেটাকে স্মরণ করে, কিন্তু খারাপভাবে স্মরণ করে, দিলে না কারে। এত মেধা থাকা সত্ত্বেও সে একটা চাকরি জোগাড় করতে পারেনি। কারণ কি? সে পরিশ্রমী ছিল না, সে অলস জীবনযাপন করছে। আমাদের বেশিরভাগ ছেলেমেয়েরা সময়েরও গুরুত্ব দেয় না। ভাই, পৃথিবীতে এমন কেউ নাই যে সফল হয়েছে দুনিয়াতে আপনারা যাদের নাম উচ্চারণ করেন, যাদেরকে স্মরণ করেন, এমন কেউ নাই যে সময়ের মূল্য দেয়নি। অযথা সময় নষ্ট করবেন না, আনইউজুয়াল ফ্রেন্ডদের সাথে মিশবেন না। আপনি 5 জনের সাথে মিশতেছেন, ওই 5 জনের গড়পড়তা হচ্ছে আপনি যাদের সাথে মিশেন তাদের গড়পড়তা হচ্ছে আপনি হয়তো খুব হাই অ্যাম্বিশন রাখেন যে আমি বিশেষ ক্যাডার হবো বা উদ্ভাবক হবো, কিন্তু আপনি যার সাথে ঘুরতেছেন ওর কোনো মানে দেখা যায় যে কোনো ভীষণই নাই। সে সারাদিন জুয়া খেলতেছে মোবাইলের মধ্যে, বা মানে আনইউজুয়াল অ্যাক্টিভিটিস করতেছে। তার মধ্যে দেখবে যে সে সবসময় শুধু নেগেটিভ কথা বলে, হ্যাঁ আমাদের দ্বারা কি চাকরি হয় নাকি, মানে নেগেটিভ কথা বলে, নেগেটিভ চিন্তা করে, আনইউজুয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে জড়িয়ে আছে। এরকম ফ্রেন্ড সার্কেলকে ডিলিট করেন নিজের ভালোর জন্য। সত্যিকার অর্থে ভালো ভালো বন্ধুদের সাথে মিশেন, আপনার জীবন বদলে যাবে। কর্নেল স্যান্ডার্স 65 বছর বয়স, 65 বছর বয়সে গিয়ে উনি বলতেছে আমি জীবনে কিছুই করি নাই, এখন কিছু করতে হবে। জীবনে কিছুই করি না, এখন করতে হবে। কী করতে হবে? আমি কোনটা পারি? বলতেছে আমি খুব ভালো চিকেন ফ্রাই করতে পারি। কিন্তু দাঁড়ে দাঁড়ে যাচ্ছে, সকল রেস্টুরেন্টের কাছে যাচ্ছে, সবাই রিজেক্ট করে দিচ্ছে, বলতেছে না তোমার এই মানে এই হচ্ছে চিকেন খাওয়ার মতো না, অযোগ্য। 1001 জায়গায় গেছে, সবাই রিজেক্ট করে দিচ্ছে। অনেকে বলতেছে যে আপনার এই সময় নাতিপুতির সাথে সময় কাটাবেন, বাসায় একটু খেলাধুলা করবেন তাদের সাথে, এগুলো কী শুরু করছেন? কিন্তু উনি হাল ছাড়ে নাই, আলটিমেটলি KFC প্রতিষ্ঠা করে দেখা দিচ্ছে, 65 বছর বয়স। তার মানে হাল ছাড়া যাবে না, হাল ছাড়া যাবে না। আরেকটা বিষয় হচ্ছে জ্ঞান অর্জন করতে বলেছেন। আলী রাদিয়াল্লাহু বলছে জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করে তুমি অনেক উঁচু হবা।
তো জ্ঞান অর্জন করলে যে আসলে উচিত হয় এরকম উদাহরণ অসংখ্য আছে। আপনারা ইবনে সিনার নাম শুনেছেন। ইবনে সিনা মেডিকেল সায়েন্সের কথা আসলেই যার নাম আমাদেরকে নিতে হয়। উনি কিন্তু খুব গরিব ঘরে জন্মগ্রহণ করেছিলেন, খুব গরিব ঘরে, ছোটোবেলা থেকেই খুব পড়ার প্রতি নেশা। কিন্তু বাবাকে বলতো বাবা বই এনে দাও, বাবার ওই ক্ষমতা নাই, বই যে এনে দিবে ওই ক্ষমতা নাই। উনি পরে পাশে যে মসজিদের লাইব্রেরি আছে ওইখানে মোমবাতির আলোতে পড়তেন, দিনরাত পড়তেন। এত স্টাডির প্রতি তার আগ্রহ, এত পড়ালেখা করতেন। এবং ওনার যে বই, লেখা বই ক্যানন অফ মেডিসিন, 600 বছর ইউরোপের মেডিকেল স্টুডেন্টদেরকে পড়ানো হইতো। এবং এখনও আপনারা জানেন ইবনে সিনার নাম, আমি তো বারবার বলছি, মেডিকেল সায়েন্সের নাম আসলেই ওনার নাম অতপ্রতভাবে জড়িত। তার মানে কেউ যদি জ্ঞান অর্জন করে সত্যিকার অর্থে আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দেয়। উনি আরেকটা কথা বলেছেন আলী রাদিয়াল্লাহু যে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বলে আমি শেষ করবো। তোমরা নফসকে কন্ট্রোল করো, নফসকে কন্ট্রোল করো, চোখের হারাম থেকে নিজেকে রক্ষা করো। কারণ চোখের হারাম, চোখের গুনাহ তোমার হৃদয়কে মেরে ফেলবে। খুব গুরুত্বপূর্ণ কথা। আজকালকার যুবক যুবতীদের বেশিরভাগ সময়, বিশেষ করে যুবকদের, এই মোবাইলের অশ্লীলতার মধ্যে তাদের সময় পার হয়ে যায়। এই যে পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি, এটা $multi-trillion ইন্ডাস্ট্রি, এইটার উদ্দেশ্য এবং কাজই হচ্ছে যুবক যুবতীদেরকে ধ্বংস করা। এইটা নিয়ে আমি অসংখ্যবার আলোচনা করেছি, কারণ এই জায়গাটা অ্যাড্রেস করতে হবে। অনেকে বলে যে এইটা নিয়ে কথা বলার কি আছে, এইটা নিয়ে কথা বলতে হবে। এইটা এক নম্বর সমস্যা। আমার কাছে হাজার হাজার যুবকরা ফোন দিয়ে কান্নাকাটি করে, বলতেছে আমি এত ব্রিলিয়ান্ট মেরিটোরিয়াস স্টুডেন্ট ছিলাম, আজকে আমার মেধা শক্তি কাজ করতেছে না, আমি যেটা পড়ি সেটাই ভুলে যাই, আমার মনের ভিতরে কোনো উচ্চাকাঙ্ক্ষা নাই, শুধু হতাশা, মনে হয় আমি একা দুনিয়াতে কেন বেঁচে আছি। অনেকে মনে হয় যে আমি সুইসাইড করি না কেন, কারণ তার এই যে অশ্লীলতা শয়তান তার ভিতরে ঢুকাই দিচ্ছে। দয়া করে এই অশ্লীলতাটা ছাড়তে হবে। যদি সত্যিকার অর্থে যে কোনো স্টেজে আপনি সম্মান পেতে চান, আপনাকে অশ্লীলতা ছাড়তে হবে। এটা শুধু স্টুডেন্টদের জন্য বলতেছি না, যে কোনো স্টেজের মানুষ গোপন গুণায় লিপ্ত হইতে পারে, যে কোনো স্টেজের। অনেকে আছে বৃদ্ধ বয়সে গোপন গুণায় লিপ্ত থাকে, তার জন্য করুণ পরিণতি। আমি এটা বারবার বলতেছি, এই গোপন গুণা ছেড়ে দিয়ে গোপন ইবাদত করেন। মোবাইলে কিসের এত অশ্লীলতা, আপনারা কি মজা পান এখানে? শয়তান এখানে মজা দিয়েছে। আলটিমেটলি বিয়ের পর বাস্তব জীবনে আপনারা মজা পাবেন না, বিয়েগুলোর সংসারগুলো টিকবে না। এই কথাগুলো বলতে হচ্ছে কারণ এই জায়গাটা অ্যাড্রেস করতে হবে। ফেনসিডিল যদি একজন খায়, একজন গাঁজা যদি খায়, তাকে ধরাটা সহজ, একটা চক্ষু লজ্জার সম্মুখীন হতে হয়, সমাজের অনেকে দেখে ফেলবে। আর এমন মোবাইল ঘরের কোণে একা বসে কি করছে কেউ জানে না, এক আল্লাহ ছাড়া কেউ দেখে না, এমন সিস্টেম চালু করে দিয়েছে। আর বেশিরভাগ যুবকরা এই নেশার মধ্যে এই ফাঁদে পড়ে গিয়ে আজকে অসহায়, কোথায় যাবে কোনো মানে কোনো তার দিশা খুঁজে পাচ্ছে না যে কে আমাকে এখান থেকে উদ্ধার করবে। আমি বলতেছি আপনারা চোখের পানি ফেলে তাহাজ্জুদে সালাত আদায় করে আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দিবে, আপনাকে সব সম্মানিত করবে। মানুষ ফেরেশতা না, এই জিনিসটা মনে রাখবেন। কেউ ফেরেশতা না, মানুষ ভুল করতে পারে, কিন্তু আপনি ভুল থেকে যদি উঠে দাঁড়াইতে না পারেন তাহলে তো ভাই হইল না। আপনি উঠে দাঁড়ান, আল্লাহকে বলেন আল্লাহ আমি অসহায়, আমি পারছি না, আপনি আমাকে সাহায্য করেন, শয়তানের এই ফাঁদ থেকে আমাকে রক্ষা করেন, আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আপনার সম্মান বহুগুণে বাড়িয়ে দেবে। এটা একটা মানে বৃহৎ যুদ্ধ, যে কোনো সামরিক যুদ্ধের থেকে ভয়াবহ যুদ্ধ হচ্ছে এই পর্নোগ্রাফি, অশ্লীলতা থেকে নিজেকে দূরে রাখা। আমি সত্যিকার অর্থে বলছি, যে কোনো খারাপ কাজ থেকে ছুটে আসা যতটা সহজ, এই অশ্লীলতায় যারা নিমজ্জিত, যারা অ্যাডিক্টেড, এইখান থেকে বের হওয়া সব থেকে কঠিন। এই জন্য এটাতে অনেক বেশি ফোকাস করতে হবে। আল্লাহর সাহায্য ছাড়া আপনি কোনোভাবে বের হতে পারবেন না। কারণ আপনার অপোনেন্ট সরাসরি ইবলিস শয়তান। ইবলিস শয়তান কি যেই সে শক্তিশালী নাকি? ওই আমেরিকা ইসরায়েলের সাথে পারতেছে না, আর ইবলিস শয়তান হচ্ছে তাদের আব্বার আব্বা, এত শক্তিধর। তো তার সাথে পারবেন এমনি, মানে এমনি রাত হইলে তো আপনাদের মাথা খারাপ হয়ে যায়। এই জন্য বলতে সেটা ছাড়েন, আল্লাহ তাআলা সম্মান বাড়াই দিবে ইনশাআল্লাহ। আর একটা কাজ করলে নিশ্চিত পতন, মা বাবার সাথে বেয়াদবি। এই কথা আমি বারবার সকল প্রোগ্রামে বলবো, কারণ মা বাবাকে ফেলে রাখছেন। আমার এক পেশেন্ট কিছুদিন আগে ফোন দিয়ে কান্না শুরু করছে, 60 বছরের এক ভদ্র মহিলা। বললাম মা আপনি কান্না করছেন কেন? বলতেছে বাবা আমার 2 ছেলে 1 মেয়ে, মেয়ের বিয়ে দিয়েছি, বড় ছেলে আমেরিকায় আছে, ছোট ছেলে একটা ভালো চাকরি করে, আপনাদের আঙ্কেল মানে আমার হাজব্যান্ড 5 বছর আগে মারা গেছে, এখন আমি একা থাকি, ঢাকার একটা বাসায় উনি একা থাকে। বলতেছে বাবা আমার রাতে ঘুম আসে না, মনে হয় আমার ছেলেটা যদি আমাকে একটু জায়গা দিত। কেন জায়গা দেয় না কেন? যে সে জায়গা দিচ্ছে না, বলতেছে আমি থাকলে নাকি তার ডিস্টার্ব হচ্ছে, তার সংসার টিকছে না। কেমন কথা? বলতেছে বাবা 4-5টা বছরের এই 10টা ঈদ আমার একা একা কাটছে, একা একা, মনে হয় না ঈদের দিন কিছু রান্না করি, এত কষ্ট লাগছে কথা শুনেছে। আমি আপনাকে কী চিকিৎসা দিব মা? আপনি আল্লাহর কাছে আপনি চান, কিছু চান, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ তাআলা সহজ করবে। হয়তো আল্লাহ তাআলা আপনার জন্য পরকালে কিছু রাখছে। আসলে ওনাকে আমি কি বলবো বলেন? এরকম কুলাঙ্গার সন্তান যেন কারো পরিবারে জন্ম না হয়, ওটা কুলাঙ্গার সন্তান, এরকম সন্তান আমরা হতে চাই না। আর একটা কথা বলি, অনেক মাদেরও সমস্যা আছে। মারা যখন শাশুড়ি হয়ে যায়, তার বৌমাকে মনে করে সে মনে হয় অপোনেন্ট, শত্রু। এইটা করা যাবে না। এই যে মিডিয়া প্রচার হবে,
আমি বলতেছি মায়েরা, আপনারা দয়া করে যখন আপনার ছেলের বিয়ে দিবেন, আপনার ছেলের বউকে নিজের মেয়ে মনে করেন, তাকে আগলে ধরেন, সে আপনাকে অবশ্যই ভালোবাসে। আপনার ছেলেকে বলেন, বাবা তুমি তো তোমার বউকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাও, আপনি তাকে বলে দিবেন। আপনার ছেলে অথবা আপনার বৌমার জন্য একটা শাড়ি নিয়ে আসতে বলো, বাবা আরও 2টা শাড়ি নিয়ে আস। আপনার অ্যাক্টিভিটিস দেখে যেন উনি মনে করে যেন আসলে তো আমার শাশুড়ি আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেছে, তখন দেখবেন আপনার প্রতি সে ভালোবাসবে। আর আপনি আসার সাথেই শুরু করে দিলেন যে আমার ছেলে কোথায় নিয়ে গেল, ভাগে গেল, শেষ হয়ে গেলাম, তাহলে তো ভাই হবে না। মেয়েদেরও কিছু সমস্যা থাকে, তারাও এসে মনে করে যে শাশুড়ি মানে শত্রু, শাশুড়িদের মধ্যে অনেকেরই সমস্যাটা আছে। তো এইটা করবেন না। মেয়েদেরকে বলবো আপনার বিয়ের পরে প্রথমে আপনারা অবশ্যই শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করবেন, যদিও এটা মনে করা খুবই ডিফিকাল্ট, বাট চেষ্টা করেন। আপনার স্বামীকে খুশি করার জন্য এটা চেষ্টা করেন, আপনার শাশুড়ির খেদমত করেন, চেষ্টা করেন এটাকে আল্লাহ তাআলাকে খুশির জন্য, যেটা এটা আপনাদের দায়িত্ব না, বাট আপনার স্বামীকে খুশির জন্য এটা করেন, সম্পর্কটা ইজি হয়ে যাবে। আর মাদের উদ্দেশ্য বলছে আপনারাও আপনাদের বৌমাকে একটু নিজের মেয়ের মতো মনে করবেন। এই জন্য বারবার বলি, বাবা মার খেদমত করেন, আল্লাহ তাআলা দেখবেন আকাশচুম্বী সাফল্য দেখাবে ইনশাল্লাহ। আমি কথা আর বেশি দেরি করবো না। 3টা জিনিস জীবন থেকে মুছে ফেলেন। 3টা জিনিস, রাত জাগা, আপনি সফল হবেন। রাত জাগবেন দয়া করে, আমার কথাটা আপনি হারে হারে টের পাবেন। রাত 10টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করেন, রাত জাগবেন না। এবং আনইউজুয়াল, অযাচিত, মানহীন স্ক্রল করবেন না, মানহীন স্ক্রল করবেন না। কি দেখতেছেন, কি জন্য দেখতেছেন, মানে কোনো উদ্দেশ্য আছে, কি শিখতেছেন, এটা করবেন না। জীবন বদলে যাবে, বিশ্বাস করেন জীবন বদলে যাবে। আর হচ্ছে খারাপ সঙ্গ, ব্যাড সার্কেল, টক্সিক সার্কেল থেকে বের হয়ে আসেন। যার সাথে ঘুরতেছেন আগে দেখেন ও কি আসলে হাই অ্যাম্বিশন রাখে, সে কি ধার্মিক, আগে ভালো করে চিন্তা ভাবনা করে দেখেন যে সত্যিকার অর্থে যে ভালো হয় ওর সাথে সময় কাটাতে পারেন, কোনো সমস্যা নেই। আমি বলতেছি না ঘরের কোণে বসে সারাদিন পর না, খেলাধুলা করবেন, আপনি ধর্মীয় বই পড়বেন, কালচারাল অ্যাক্টিভিটিস যেটা ধর্মের সাথে যায় এরকমগুলো করবেন, আপনারা সবই করবেন, কিন্তু মেইন ফোকাসটা আপনার থাকতে হবে। এবং দিনের পড়াটা দিনে শেষ করবেন। ওই একদিন পড়লাম 7 দিন ফেলে রাখলাম, পরীক্ষার আগে পড়বো, এইভাবে জীবনে সফল হতে পারবেন না। আপনাদের মেইন সমস্যা হচ্ছে আপনারা বলেন যে গ্রাজুয়েশন কমপ্লিট করে বিসিএস এর বড় পড়বেন। বিসিএস বলে না, যেটাই হতে চান এখন থেকে আপনারা স্কিল ডেভেলপ করেন। স্কিল ডেভেলপ করতে হবে এখন থেকে, না হলে ওই সময় যে পারবেন না। সময়ের সাথে যদি আগাইতে না পারেন, সময় আগে যাবে, আপনি পিছনে পড়ে যাবেন, ব্যাকফুটে পড়ে যাবেন। একটা কথা আছে, সময়কে হয় ব্যবহার করো, না হয় সময় তোমাকে ধ্বংস করবে। কথা কি বুঝছেন? হয় সময়কে ব্যবহার করো, না হয় সময় তোমাকে ধ্বংস করবে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সর্বশেষ কথা, যে কোনো রকমের অন্যায় দেখলে অবশ্যই প্রতিবাদ, অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে। সিংহ, সিংহ একটা সিংহ, সে সবসময় বনের রাজা, এটা মাথায় রাখবেন। সে সব সময় বনের রাজা। সিংহের অনুপস্থিতিতে মাঝে মাঝে শেয়ালেরা মনে করে আমরাই বনের রাজা, সে রাজত্ব কায়েম করতে চায়। কিন্তু একটা কথা মনে রাখবেন, শেয়ালের রাজত্ব স্থায়ী হয় সিংহের জাস্ট উঠে দাঁড়ানো পর্যন্ত। এই আবু সাইদ মুগ্ধরা বাংলার সিংহ, তারা উঠে দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে দেশ থেকে বিতাড়িত করতে হয়। এরপরে যদি কেউ স্বৈরশাসক হওয়ার চেষ্টা করে, তার লাগাম কিভাবে টেনে ধরতে হয় সেই শিক্ষা আমরা পেয়েছি। মেকানিজম হবে একশো আমাদের জানা, তাই বাংলার জমিনে আর কেউ স্বৈরশাসক হওয়ার দুঃসাহস দেখাবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে।